এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এবং ক্ষেত্র বিশেষে ইসলামী ছাত্র শিবির আদব কায়দার দিক থেকে তারা গত এক বছর অনেকবার প্রশ্নের সম্মুখীন হয়েছে। তারা কতটা আদব কায়দা মেনে চলে, তাদের মুখের ভাষা কেমন, তাদের স্লোগান কেমন, বেশ অনেকবারই নিয়ে কথা হয়েছে। তাদের স্লোগান তো আর বলার অপেক্ষা রাখে না। এরা বিভিন্ন জায়গায় গিয়ে যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ইভেন ওসমান হাদির সেই ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে তারপর এরপরে যাদেরকে বিভিন্ন জায়গায় মপ করতে দেখা গেছে, ইনকিলাব মঞ্চের বলেন বা এই সমন্বয়কদের বলেন, তাদের প্রত্যেকের মুখের ভাষা জাতা। এবং এই নতুন জেনারেশনটা 5 আগস্ট 2024-এর পরে নতুন যে জেনারেশনটা, এই জেনারেশনটা আদব কায়দার দিক থেকে সারা দেশে প্রত্যেকটা উপজেলায়, জেলায়, ঢাকায়, পাড়ায় পাড়ায় জানে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যারা ইউজ করে এরা বেয়াদব শ্রেণী, এরা ময়মুরব্বী মানে না, এরা আদব কায়দার লেবাস বলতে কিছু নাই। এবং এদের পারিবারিক শিক্ষা নিয়ে অনেকবার অনেক রকম প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। দর্শক, আপনারা কে কতটুকু এর মুখোমুখি হয়েছেন জানি না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া তো খেয়াল রাখি, মেইন স্ট্রিম মিডিয়া খেয়াল রাখি। দেখবেন কোথাও এই বয়সীটা, এই যে 30-35, 25-30-35, আপনি যার সাথে বসিয়ে দেন, যত গণ্যমান্য ব্যক্তি, তারা সেখানটায় কোথায় যেন একটা অ্যাগ্রেসিভনেস সবসময়। এই বাংলাদেশে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এবং প্রয়াত বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা, এই দুইজন বাংলাদেশকে না দেওয়ার পরেও অসংখ্য কিছু দিয়েছে, যেটা এই প্রজন্ম যারা আছে বা তারা যাদেরকে নেতা মানে এদের আরো কয়েক জন্ম নিতে হবে দিতে। এবং শেখ হাসিনা নিয়ে ধরলাম, শেখ হাসিনা তাদের উত্থানই হয়েছে এবারের জেনারেশনটা শেখ হাসিনার বিদায়ের মধ্যে দিয়ে, শেখ হাসিনা ধ্বংসের মধ্যে দিয়ে। ফলে শেখ হাসিনা বলে এটা মেনে নিতে হবে, এটা প্রতিবাদ করাটাও যে শেখ হাসিনা বয়স্ক 80-তে পাড়া দিতে যাওয়া একজন নারী, একজন বয়স্ক নারীকে আপনি যেভাবে ইচ্ছে কথা বলবেন না, এটা বলা যাবে না। এটা বললেও আপনাকে ফেসিবাদের দোসর বানায় দিবে এবং আপনাকে যে কোনো মূল্য দিতে হতে পারে। বেগম খালেদা জিয়া, ওরা কি খুব একটা ছেড়ে দিয়েছিল জীবন দশায় বেগম খালেদা জিয়াকে? আচ্ছা, বেগম খালেদা জিয়াকে না পেয়ে এখন তারেক রহমানকে তো নাসিরউদ্দিন পাটোয়ারিরা, তারপরে আরও দেখবেন জামাতের বহু মুখপাত্র, এই শ্রেণীর মানুষরা তো বলতে কম বলছে না। আমার একটা বক্তব্যের দিকে নজর পড়েছে। বক্তব্যটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সাদিক কায়েমের। সাদিক কায়েম বলছে, হাসিনাকে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, আপনাদেরও সেভাবে ডিল করব। মানে কি? মানে তারেক রহমানকে সে বলছে যে হাসিনাকে লাথি দিয়েছি, তোমাকেও লাথি দিব। আপনি যদি একেবারে সাজাসুপটা ব্যাখ্যা করেন তাহলে তা দাঁড়ায় না। আমি কি এটা ধরে নেওয়ার কোনো উপায় আছে যে তিনি জাস্ট একটা উপমা অর্থে বেরোচ্ছেন? কারণ কথাটা তো খুব নোংরাভাবে বলেছেন, উপস্থাপনা তার খুব একটা ভালো ছিল না। একটি রাজনৈতিক দল গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতোই ডিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম। রাজনৈতিক ভাষা কিরকম হতে পারে? বিএনপি এই ভাষাটাকে বলছে যে এটা ফেসিবাদের ভাষা। আচ্ছা, বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে হায়ের পক্ষে আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দেশের 5টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ ছাত্র সংসদ, মানে যেগুলোতে শিবির জিতে গেছে তারা এগুলো নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করেছে। সাদিক কায়েম বলেন, আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়ে দিচ্ছি, ঠিক সেভাবেই আমরা আপনাদের সঙ্গে ডিল করব। শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনীর বিমানে করে ভারতে পৌঁছানো হয়েছে এবং কখনো ফিরে আসলেও সেভাবেই আসার কথা শোনা যায়। সাদিক কায়েমরা তারা এই ক্রেডিটটা নিতে চায়, তারা লাথি দিয়ে ফিরিয়ে পাঠিয়েছে। বিষয়টা আসলে বাংলাদেশ সেনাবাহিনী, তারা বাংলাদেশের রক্তগঙ্গা ফিরিয়েছে এবং শেখ হাসিনাকে ফিরিয়েছে দুদিক থেকে। একদিকে জনগণের রক্তগঙ্গা বইতে দেয়নি, আরেকদিকে শেখ হাসিনাকে রক্তবন্যার সাগরে ভাসতে দেয়নি। এবং সেইটাকে এখন তারেক রহমানের সাথে তুলেছে। তারা তো একটি দল বলতে কাকে বোঝাচ্ছে আপনারা বুঝেছেন। তারেক রহমান ছাড়া তারা আর কাউকে এটি মিন করছে না। তো সেখানে সাদিক কায়েম আরো বলছে, ডাকসু ভিপি অভিযোগ করে বলেন, একটি দল ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। এই না মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং আবার স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাযজ্ঞের বন্দোবস্ত করা। আমি এই জায়গাটায় বরাবর আপত্তি করি যে এই যে গড়পড়তা কথাগুলো, এদের ব্যাখ্যা এরা কি কোনো সময় কোনো প্ল্যাটফর্মে দিয়েছে? যে এই যে বলে যে না মানে হচ্ছে ভারতের দালালি করা, মানে না জিতে গেলে
হাউ ইটস পসিবল যে এটা ভারতের দালালি হবে? এটা কি তারা কোথাও বুঝিয়ে বলে, যুক্তি দিয়ে বুঝিয়ে বলে যে না জিতলে এই হয়ে যাবে, এটা মানে হচ্ছে ভারতের দালালি, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া? সেটা কিভাবে হবে এরা কি কখনো বুঝিয়ে বলেছে? কোনো যুক্তিতর্কে এসছে যে আপনি বুঝান যে না জিতলে এইভাবে ভারতের দালালি, দিল্লির দালালি হবে? আবার স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড, মানে কি কি ব্ল্যাকমেলিং করছে মানুষকে সাইকোলজিক্যালি, যে না জিতলে নাকি আবার পিলখানা হত্যাকাণ্ড করবে, মানে ইনডাইরেক্টলি কি তুমি সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছ? সে আরো বলছে এই না মানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা। এত এত জিনিস সাইকোলজিক্যালি মানুষকে আঘাত করার চেষ্টা করছে। বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে সাদিক কায়েম বলেন, আমাদের সম্মানিত তারেক রহমান বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু সেই মঞ্চে একবারের জন্য আমরা হায়ের স্লোগান বা ডায়লগ শুনি না। তারেক রহমানের এজেন্ডা তো বোধ হয় আপনাদের এজেন্ডা না, সেম এজেন্ডা না। সেম এজেন্ডা থাকলে তো হায়ের শুনে তো। তিনি প্রশ্ন তোলেন, তাহলে আমরা কি ধরে নেব আপনি নায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন? না মানে হলো হাসিনা, না মানে হলো মোদি, না মানে হাসিনার ফেসিবাদী কাঠামো রাষ্ট্রের ভেতরে রেখে দেওয়া। তার মানে কি মনে করছে যে তারেক রহমানের সাথে শেখ হাসিনার সমঝোতা হয়ে গেছে? তারেক রহমান বোঝে না? তারেক রহমান কি সাদিক কায়েমের চেয়ে কম বয়সী, হাঁটুর বয়সী? আওয়ামী লীগ নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এই আলাপগুলো আমরা গত 1.5 বছর যাবতই নানা বিশ্লেষণে করে আসছি, দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম করে এসছে। কেউ বলছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ একদম শেষ। আবার কেউ বলছে আওয়ামী লীগ শীঘ্রই ফিরবে, শীঘ্রই ফিরতে যাচ্ছে। এই যখন আলাপের অবস্থা, আমি অসংখ্য কন্টেন্টে আওয়ামী লীগ নিয়ে আলাপ করেছি যে আওয়ামী লীগ শেষ হবার নয়। আজকেও আবারও বলবো যে আওয়ামী লীগ শেষ হবার নয়, কিন্তু আজকে আমার বিশ্লেষণ অবশ্যই করব শেষ অংশে। কিন্তু তার আগে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আজকে একটি বিশ্লেষণ করেছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে বা কি হতে পারে, তার আলোকেই আমরা কথা বলবো। আল জাজিরার শিরোনাম, ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ সারভাইভ ইলেকশন, ব্যান এক্স-পিএম হাসিনাস এক্সাইল। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী নিষেধাজ্ঞায়, আওয়ামী লীগ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে, এই অবস্থায় আওয়ামী লীগ কি টিকে থাকবে? এমন বিশ্লেষণকে কেন্দ্র করে আল জাজিরার বিশ্লেষণটা একটু দেখতে চাই, তারপরে আমরা আমাদের কথা বলতে চাই। আল জাজিরা তাদের বিশ্লেষণে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে কথা বলেছে এবং একজন বিশিষ্টজনের সাথেও কথা বলেছে। কথা বলবার আলোকে সাধারণ মানুষের মত এবং বিশিষ্টজনের মত নিয়ে বিশ্লেষণ করেছে। আল জাজিরা বলছে যে বাংলাদেশের মধ্যাঞ্চলের রাজবাড়ী জেলার পদ্মা নদীর তীর, ভোরবেলা মাছ ধরা শেষে সেখানে পা ধুয়ে নিচ্ছিলেন মাঝি রিপন মৃধা। আশপাশের বাজারের দোকানের দেয়াল ও শাটারের দিকে তাকিয়ে তার চোখে পড়ে এক অদ্ভুত শূন্যতা। কিছুদিন আগেও যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পোস্টার ও ব্যানার ভরেছিল এলাকা, এখন সেখানে তার কোনো চিহ্ন নেই। 15 বছর ক্ষমতা ধরে রাখা দলটি এখন প্রায় অনুপস্থিত। 24 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশের রাজনীতিতে আসে এক নাটকীয় মোড়। শেখ হাসিনা দেশ ছেড়ে ঘনিষ্ঠ মিত্র ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। শেখ হাসিনারই প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই প্রেক্ষাপটে 17 কোটি মানুষের বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি শেখ হাসিনার পতনের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচনে থাকছে না আওয়ামী লীগ, অথচ এই দলটি স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে। আজীবন আওয়ামী লীগের সমর্থক রিপন মৃধা বলছেন, দল নিষিদ্ধ হওয়ায় নির্বাচনের প্রতি তার আগ্রহ কমে গেছে। তবু ভোট কেন্দ্রে যেতে হতে পারে তার পরিবারের সংখ্যা ভোট না দিলে তাকে আওয়ামী লীগ পন্থী হিসেবে চিহ্নিত করা হতে পারে। নৌকা না থাকলে কাকে ভোট দেব, সেটাই এখন রিপন মৃধার কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আল জাজিরা এমনটা বলছে।
শেখ হাসিনার শাসন আমলে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাতে ইসলামী কঠোর দমন পীড়নের শিকার হয়। জামাত নিষিদ্ধ হয়, শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয়, গ্রেপ্তার হন বিএনপির হাজার হাজার নেতা কর্মী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হন। শেষ পর্যন্ত সেই অসুস্থতা নিয়েই গত ডিসেম্বরে মৃত্যু হয় তার। তারেক রহমান 17 বছর লন্ডনে নির্বাসনে থাকার পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন, হয়েছেন দলটির চেয়ারম্যান। নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে। বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা হামলা ও হত্যার শিকার হচ্ছেন। তবে এবার আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও আর নিরাপদ নন। শেখ হাসিনার শাসনামলে সংগঠিত গুম, খুন, নির্যাতন ও দমনপীড়নের দায়ে দলটির বিরুদ্ধে জনরোষ তীব্র। গোপালগঞ্জের রিকশা চালক সোলাইমান মিয়া স্পষ্ট ভাষায় বলেন, নৌকা ছাড়া নির্বাচনে না। তার পরিবার এবার ভোট দেবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। এই মনোভাব গোপালগঞ্জের বহু বাসিন্দার। ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন কার্যত পরিত্যক্ত। গণ অভ্যুত্থানের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভবনটি আশ্রয়হীন মানুষের থাকার জায়গা ও অস্থায়ী শৌচাগারে পরিণত হয়েছে। আশপাশের ব্যবসায়ীরা বলছেন, মাসের পর মাস কোনো আওয়ামী লীগ কর্মী চোখে পড়েনি। এখন কেউ আওয়ামী লীগ সমর্থক বলেও পরিচয় দেয় না। তবে দলের ভেতরে এখনো কেউ কেউ আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আরমান মনে করেন, আওয়ামী লীগ কৌশলগতভাবে নীরব রয়েছে। এই দল রাজনীতি থেকে মুছে যাওয়ার মতো নয়। আওয়ামী লীগ ফিরবে, আর সেটা শেখ হাসিনার নেতৃত্বেই। রাজনৈতিক বিশ্লেষক ও জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি অবশ্য ভিন্ন মত পোষণ করেন। তার মতে, ফেব্রুয়ারির নির্বাচন টিকে যাওয়ায় আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকরা স্থানীয় বাস্তবতায় নিজেদের মানিয়ে নেবে। ধীরে ধীরে তারা অন্য প্রভাবশালী শক্তির সঙ্গে যুক্ত হবে। এতে দলটির পুনর্গঠন কঠিন হয়ে পড়বে। রনির মতে, শেখ হাসিনাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা যায় কিনা তা নিয়ে আওয়ামী লীগের ভেতরে বিভাজন স্পষ্ট। তার দীর্ঘ স্বৈরাচারী শাসনে অনেক সমর্থকও হতাশ। এই অবস্থায় আগের জায়গায় ফেরা প্রায় অসম্ভব। অন্য বিশ্লেষকরা মনে করেন, জামাতে ইসলামের পুনরুত্থান আওয়ামী লীগের জন্য এক ধরনের দৃষ্টান্ত হতে পারে। 1971 সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার কারণে দলটি বহুবার নিষিদ্ধ ও দমন পীড়নের শিকার হলেও টিকে গেছে। বর্তমানে জরিপ অনুযায়ী জামাত তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফলের দ্বারপ্রান্তে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদের মতে, আওয়ামী লীগের আবেদন শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে গভীরভাবে প্রথিত। পুরোপুরি মুছে যাওয়া কঠিন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে এখনও প্রায় 11% সমর্থন রয়েছে আওয়ামী লীগের। তবে বাস্তবতা হলো, নির্বাচনী মাঠে দলটি অনুপস্থিত। ভারত থেকে আওয়ামী লীগ নেতাদের ভার্চুয়াল তৎপরতা ঢাকায় স্কোপ সৃষ্টি করছে। দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকার প্রকাশ্য অসন্তোষ জানায়। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয়। তবে একই সঙ্গে তিনি মনে করেন, দমন পীড়নের কারণে দলটি অনেকের চোখে বৈধতা হারিয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না বলেও মন্তব্য করেন তিনি। পরিস্থিতি বদলালে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অসম্ভব নয়। তবে আপাতত দলটি কার্যত অচল। রাজবাড়ীর রিপন মৃধার কাছে এই অনিশ্চয়তা গভীর বেদনার। তিনি বলেন, বাবার মুখে শুনেছি বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের সংকটের কথা, কিন্তু এবছর যা হচ্ছে তা যেন পুরো রাজনৈতিক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো। আল জাজিরা সাধারণ মানুষ এবং একজন বিশিষ্টজন আনু মোহাম্মদের সাথে আলাপ করে তাদের বিশ্লেষণ উপস্থাপন করেছেন। আমরাও এই গত 1.5 বছরে আওয়ামী লীগ নিয়ে শত শত বিশ্লেষণ করেছি এবং প্রত্যেকটি বিশ্লেষণে একটা কথা অন্তত পক্ষে বলেছি যে আওয়ামী লীগ শেষ হবার নয়। আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা নয়, সাময়িক। এবং দমন পীড়নটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দমন পীড়ন।
আওয়ামী লীগও 16 বছর কর্তৃত্ববাদী শাসন করেছে, এটি অস্বীকার করবার উপায় নেই। বিএনপি কিংবা জামাতের উপর দমন পীড়ন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, কিন্তু আজকে আওয়ামী লীগের উপর যেটি করা হচ্ছে এটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, যার কারণে আওয়ামী লীগ ফ্রন্টে নেই, পেছনে আছে। আরেকটি জিনিস যে আওয়ামী লীগকে আপনি কিভাবে হারিয়ে দেবেন বলুন তো? আওয়ামী লীগের 16 বছরে কর্তৃত্ববাদিতা ছিল, দুর্বৃত্তরা আওয়ামী লীগে ঢুকে দুর্বৃত্তপনা করেছে, কিন্তু আপনি যদি শাসনের কথা চিন্তা করেন, বাংলাদেশের মানুষের ভালো থাকার কথা চিন্তা করেন, গত 16 বছরে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের মানুষ যেভাবে ভালো ছিল, আজকে গত 1.5 বছরে বাংলাদেশের মানুষ কেমন আছে, এই ফারাকটা যদি দেখেন তাহলে বুঝতে পারেন যে আওয়ামী লীগ কেন ফিরবে না, কেন প্রাসঙ্গিক নয়। এবং এই যে নির্বাচনের নামে একটা রঙ্গ যে হচ্ছে, আল জাজিরা 11% আওয়ামী লীগের সমর্থনের জরিপ হাজির করেছে। আল জাজিরার মতো করতে পারে। আল জাজিরা বাংলাদেশ নিয়ে সবসময় বিশ্লেষণ করে পক্ষপাতমূলক। কেমনটা? বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সোজা কথা, মোদ্দা কথা যদি বলি যে আওয়ামী লীগ বিরোধী বিশ্লেষণ করে। আওয়ামী লীগের 11% সমর্থন নয়, আপনি একটা ভোট দিয়ে দেখুন। ভোট দেবার, আওয়ামী লীগকে নিয়ে ভোট দেবার সাহস নেই বলে আওয়ামী লীগকে বাদ রেখে ভোট দেওয়া হচ্ছে। আমি যেটা বলছিলাম যে আজকের শাসন আওয়ামী লীগের চেয়ে 100 গুণ নিচে নেমে গেছে। এবং এই যে 12 তারিখে যে নির্বাচন, রঙের মাধ্যমে একটা নির্বাচন হচ্ছে, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার আওয়ামী লীগের প্রতি কোনো সমর্থন নেই, ধরুন আপনি বিএনপি বা জামাতই সমর্থন করেন, আপনি কি মনে করছেন যে 12 তারিখের পরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে? এই এখনকার শাসনের থেকে উন্নত হবে? কোনো উন্নত হবে না। কারণ গত 1.5 বছরে বাংলাদেশের শাসন উন্নতির যে ভিত্তিগুলো থাকে, আওয়ামী লীগ যেটা রেখে গিয়েছিল, সেই ভিত্তিভূমি ধ্বংস করে ফেলানো হয়েছে। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, কর্মসংস্থান সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে। আপনার শক্তি, জ্বালানির ভিত্তি ধ্বংস করে ফেলানো হয়েছে। এবং জ্বালানি যারা যোগান দেয় তাদের সাথে ইতিমধ্যে সংঘর্ষের রাস্তাও খোলা হয়েছে। এই যে আদানির সাথে ইতিমধ্যে সংঘর্ষের রাস্তা খুলেছে বর্তমান সরকার। আপনি বিদ্যুতের সংকটে পড়বেন, আপনি জ্বালানির সংকটে পড়বেন, আপনি গ্যাসের সংকটে পড়বেন, আপনি অর্থনৈতিক যে গতি, সেই গতিটা আরো থেমে যাবে, কর্মসংস্থানের গতি থেমে যাবে, আপনার ব্যবসার গতি থেমে যাবে। কাজে আপনি কোনোভাবে আওয়ামী লীগের চেয়ে ভালো শাসন দিতে পারবেন না। যখন দিতে পারবেন না, তখন আওয়ামী লীগ ফেরাটা প্রাসঙ্গিক হয়ে যাবে, আজকেই প্রাসঙ্গিক আছে। এবং আরেকটি জিনিস, খুব বেশিরভাগ আওয়ামী লীগ বিরোধী মানুষগুলো বলে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগের কতজন পালিয়ে গেছে? এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও পালিয়ে যাননি। বাংলাদেশের সেনাবাহিনী নিজ তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনী তাকে ভারতে রেখে এসছে বাংলাদেশ পরিস্থিতির কারণে। আওয়ামী লীগ নেতারা, হ্যাঁ, দুর্বৃত্তরা পালিয়ে যেয়ে থাকতে পারে, এবং আওয়ামী লীগের নামে যে দুর্বৃত্তগুলো, সেই দুর্বৃত্তগুলা আওয়ামী লীগ যদি ফেরেও, সেই দুর্বৃত্তগুলা হয়তো আর ফিরতে পারবে না। তাদের এলাকা তাদেরকে অ্যাকসেপ্ট করবে না, এলাকার লোকজনই তাদেরকে গণধোলায় দেবে আগামীতে। কাজেই আওয়ামী লীগের বেশিরভাগ মানুষ বাংলাদেশে আছে এখনো পর্যন্ত বলতে পারি যে 125-30 জন মন্ত্রী সাংসদ অ্যারেস্ট হয়ে জেলে আছেন। ধরুন 100 জনের মতো এমপি বাইরে আছেন, এখনো শতাধিক এমপি বাংলাদেশে আছেন। আওয়ামী লীগের অর্ধেক কেন্দ্রীয় নেতা বাংলাদেশে আছে, জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখনো বাংলাদেশে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ, কত শত গেছে, কত হাজার দেশ ছেড়ে চলে গেছে। যারা চরম বিতর্কিত তারা আর এই দেশে আসতেও পারবেন না। কাজেই এই দেশে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবাই আছে। পরিস্থিতি একটু ভিন্ন হলে আওয়ামী লীগ ফিরবে। এবং আমি তো ধারণা করছি আগামী সেনাবাহিনী, ধরুন আমি এর আগেও বলেছি যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারির পরে বিশেষ কোনো যুদ্ধাবস্থা বা বিশেষ কোনো জরুরি অবস্থা জারি না হলে 1 মার্চ থেকে বাংলাদেশের সেনাবাহিনী মাঠে আর থাকবে না, ক্যান্টনমেন্টে ফিরে যাবে। তখন কি হবে? পুলিশ পাহারা দিতে পারবে? পুলিশকে এখনো সক্ষম? এবং পুলিশের বুকে দুঃখ আছে তাদের ভাইদের হত্যার, ইন্ডেমনিটি দিয়ে সেটি বন্ধ করে রাখা হয়েছে।
আমি মনে করি আগামী মার্চ এপ্রিল থেকেই আওয়ামী লীগ আস্তে আস্তে রাজনীতিতে ফিরবে, আপনি যতই নিষিদ্ধ করে রাখুন না কেন। এবং কয়েক মাসের মধ্যে, মার্চের থেকে কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফুল ফেজে রাজনীতিতে ফিরবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও উঠে ফেলতে হতে পারে, কিংবা ব্যাপক একটা আন্দোলন সংগ্রাম হবে। এখন দেখতে পাচ্ছি না, অনেক কিছু দেখতে পাওয়া যায় না। আমি বারবার বিএনপির উদাহরণ দিই যে আজ থেকে 2 বছর আগে বিএনপি কোথায় ছিল। ঈদের পরে আন্দোলন করতে করতে বিএনপি 19 বছর পার করে দিয়েছে। আওয়ামী লীগ হয়তো সেই জায়গা থেকে শিক্ষা নেবে। আওয়ামী লীগ ঈদের পরের আন্দোলনের পর্যায়ে হয়তো যাবে না আমি মনে করি, কারণ জনপ্রত্যাশা, জনদাবি, প্রকৃতি আওয়ামী লীগকে ফেরাবে। এই আওয়ামী লীগ 26-এরই মাঝামাঝি সময় থেকে ফুল ফেজে রাজনীতিতে ফিরবে। আপনি নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগকে ব্যান করে দেবেন, আওয়ামী লীগ জামাত হয়ে যাবে, আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবে। এই যে এখানে আল জাজিরার বিশ্লেষণে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ আস্তে আস্তে, আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা সমাজের প্রভাবশালী অন্য শক্তিতে ঢুকে যাবে। অসম্ভব। কেন ঢুকবে? অন্য শক্তি কি আওয়ামী লীগের থেকে আপনাকে স্বাচ্ছন্দ্য দেবে? দেশে যখন স্বাচ্ছন্দ্য দিতে পারবে না, তখন আওয়ামী লীগ বারবার প্রাসঙ্গিকভাবে আলোচিত হবে এবং আওয়ামী লীগ ফিরবে। এই মুহূর্তে এ পর্যন্তই।